নমস্কার, আমি দেবদাস। আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের অন্যতম রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ চ্যানেল রাতের রহস্য রেডিও। আর আজ আপনার জন্য সত্যজিৎ রায় রচিত টেলিফোন। সত্যজিৎ রায় জন্ম 2রা মে 1921 সালে। বাংলা সাহিত্য এবং বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় এক বিরাট ব্যক্তিত্ব। একদিকে যেমন বানিয়েছেন একের পর এক অবিশ্বাস্য সিনেমা, অন্যদিকে তেমনি পাল্লা দিয়ে আমাদের উপহার দিয়েছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র ও অজস্র ছোট গল্প। 1961 সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশনা উপলক্ষে সত্যজিৎ রায়ের বাংলা সাহিত্যের রচনা শুরু, বাকিটা ইতিহাস। আজ বিশেষ দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প টেলিফোন। গল্পের মূল পাঠে এবং গল্পের অন্যান্য কণ্ঠে আজ আমি দেবদাস। শুরু হচ্ছে টেলিফোন। বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশে টেবিলের উপর রাখা টেলিফোনটার দিকে দেখলেন। টেলিফোনের পাশেই ঘড়ি, তাতে 12টা বাজে, রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন। এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন। হ্যালো। 465176। ইয়েস। বীরেশবাবু আছেন? বীরেশ চন্দ্র নিয়োগী কথা বলছি। ও নমস্কার। নমস্কার। এত রাতে ফোন করছি বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন ঠিক জানতে পারে কি? আমার নাম গণপতি সোম। কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুতে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো চিনিও না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। এই 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো। আপনার বয়স 55। আপনার একটা ছেলে আছে, ইঞ্জিনিয়ার। কেমন, ঠিক বলছি তো? বীরেশবাবুর বিরক্তিটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। বীরেশবাবু যার পর নাই বিস্মিত হলেন। বললেন, আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কিনা? বেশি সময় লাগবে না তো? না, অবশ্যই কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতেই পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারামবাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? ঠিকই বলেছেন। আপনার ছেলের নাম অরূপ। হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়তো। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা দেখুন, আপনার ছেলের একটা বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে। ছেলের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না। এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে। খুব ভালো ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদভ্যাস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ শ্রীপতির ওপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎপথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশা ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে। তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর কোনো গতি নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা কি আপনি জানেন? এখন বুঝতে পারছি। কি বুঝছেন? আমার বাড়িতে সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল। এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি।
হ্যাঁ, আপনার ঠাকুরদাদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটি দেন। ঠিক বলিনি? ঠিক। এই আংটিটি সিন্দুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটি অন্তর্ধান রহস্যে কোনো কিনারা করতে পারিনি, পুলিশও পারেনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেনই বা কি করে? তা তো বুঝতে পারছি। সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এতই ভালো লাগে, সেটা সে হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা ধার করে দেনা শোধের ব্যবস্থা করি। সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকেই রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাকেও দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ, এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে। তার নাম যেন কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি? হ্যাঁ। আচ্ছা, আপনাদের নাম কি সম্প্রতি খবরের কাগজে বেরিয়েছে? তা বেরিয়েছে। দাঁড়ান, মনে করতে দিন। করুন, সময় নিন। বীরেশবাবুর একটু ভাবতেই মনে পড়ে গেল। বললেন, মনে পড়েছে, কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নামটা। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে গাড়ির 3 জন যাত্রীর সঙ্গে সঙ্গে মারা যান। তার মধ্যে একজন গাড়ির চালক আর 2 জন বাপ ও ছেলে। নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। আপনি ঠিকই বলেছেন, আমি সেই গণপতি সোম। আপনি আপনি তার মানে? তার মানে আপনি যা ভাবছেন তাই। কিন্তু কিন্তু এ যে অসম্ভব। কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। কি শব্দ? কে যেন আমার নিচের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাত্রে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন সেই শব্দ। ঠক ঠক করে কেউ যেন এগিয়ে আসছে। তারপর টেলিফোনে শুনলেন, দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না না, দরজা আমি খুলব না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে। তার ডান হাতের রিসিভারটা কাঁপছে। আবার টেলিফোনে কথা। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সেই ক্ষমতা আছে তার। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? সিঁড়ি দিয়ে উঠে আসছে পায়ের শব্দ। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের ওপর রেখে আসবে আংটিটা। চরম আতঙ্কে বীরেশবাবু বললেন, না না, আপনি ছেলেকে ডেকে নিন। তার তো উপায় নেই বীরেশবাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার শোনা গেল। এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ। টেলিফোনে কথা এলো। এবারে আপনি নিশ্চিন্ত। আপনি টেলিফোনটা রেখে পাশের ঘরে গিয়ে দেখুন। আমি আসি। আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপাল এই পৌষ মাসেও ঘর মারত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন। অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরে ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বালালেন। হ্যাঁ, সত্যি পড়ে আছে টেবিলের ওপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার তুতি। 7 বছর পরে ফিরে পাওয়া তার ঠাকুর দাদার হীরের আংটি। শুনছিলেন সত্যজিৎ রায় রচিত টেলিফোন। আজকের গল্পের মূল পাঠে এবং গল্পের অন্যান্য কণ্ঠে আমি দেবদাস। আজ এরই সাথে শেষ হয়ে গেল রাতের রহস্য রেডিওর আরও একটি নিবেদন। পরের সপ্তাহে রাতের রহস্য রেডিওতে আপনি শুনবেন সত্যজিৎ রায় রচিত আরও একটি গল্প, অবিরাম। ততক্ষণ অবধি শুনতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
রাতের রহস্য রেডিওকে। ধন্যবাদ। শুভরাত্রি।